ইংরেজিতে একটি প্রবাদ আছে, সেটি হলো টু সে সরি অ্যান্ড নট মিন ইট ইজ টু অ্যাড ইনসাল্ট টু ইনজারি। এর অর্থ হলো সরি বলা এবং তা আন্তরিকভাবে না বলাটা আঘাতের ওপর আঘাত করার মতো। ৫৪ বছর ধরে বাঙালির মনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার যে ক্ষত, সে ক্ষত নিয়ে দুঃখ প্রকাশের বদলে সত্যের অপলাপ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ সফরে এসে তিনি দাবি করেছেন বাংলাদেশের সাথে অমীমাংসিত বিষয়গুলো নাকি অতীতে ২ দফায় মীমাংসা হয়ে গেছে, কিন্তু আমাদের অনুসন্ধান হলো কখনোই হয়নি। এমনকি পাকিস্তান সরকার কখনোই এর চেষ্টাটাও করেনি, বরং বারবার পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বিষয়গুলো অমীমাংসিতই রয়ে গেছে। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর দাবি পুরোটাই বানোয়াট। শুধু তাই নয়, পাক পররাষ্ট্রমন্ত্রী এবার বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশিদের অপমান করলেন। সবক দিয়ে বলেছেন বাংলাদেশিদের হৃদয় সাফ করতে। যে দেশটি পৃথিবীর নৃশংসতম গণহত্যার জন্য ৫৪ বছরও ক্ষমা চায়নি, যাদের হাতে এখনো লেগে আছে বাঙালির রক্ত, তারাই বাঙালিকে সবক দিচ্ছে সাফসুতর হতে। অধ্যাপক ইউনূসের বিশেষ বন্ধু তালিকায় থাকা পাকিস্তান বাংলাদেশিদের এমন কলি কালো দেখিয়ে দিল। তবে পাক পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি জমে উঠেছে। সরকার সমর্থক দলগুলো ডাক ডাক গুড়গুড় ভাব নিলেও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ পাক মন্ত্রীর প্রতিবাদ জানাতে গিয়ে রাজধানীতে বড় সড় মিছিল করেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় ধর্মের দোহাই দিয়ে বাংলাকে জুড়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে। এরপর ২৪ বছর ধরে পূর্ব পাকিস্তানিদের এক নাগারে শোষণ করেছে। ২৫শে মার্চ রাতের আধারে শুরু করে গণহত্যা। ৯ মাস ধরে চলে যুদ্ধ। বাংলাদেশ স্বাধীনের পর থেকে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে দুই দেশের সম্পর্ক মূলত শীতল ও টানাপোড়েনেই কেটেছে। বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানের কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এই বিষয়গুলো আজও অমীমাংসিতই রয়ে গেছে। এতদিন পাকিস্তানের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে চুপচাপ থেকেছিল। বাংলাদেশে গত বছরের ৫ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলে পাকিস্তানের জন্য যেন ঈদ মৌসুম শুরু হয়। সম্পর্কে নতুন রসায়নের নামে পাকিস্তানের ২ মন্ত্রী এসেছেন ঢাকায়। এর মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় দাঁড়িয়ে রীতিমতো ইতিহাস বিকৃতি করলেন। ২৪শে আগস্ট তিনি বলেছেন ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা ২ বার হয়েছে। তার মতে একবার ১৯৭৪ সালে এবং দ্বিতীয়বার ২০০০ সালের শুরুতে, যখন তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে আসেন এবং প্রকাশ্যে ও খোলা মনে বিষয়টি সমাধান করেন। দর্শক, দেখে আসি পাকিস্তানি মন্ত্রী যে ২টি ভিত্তির কথা বলে এমন দাবি করেছেন তা কতটুকু সত্যি। তার আগে দেখা দরকার পাকিস্তানের সাথে বাংলাদেশের কয়টি ও কোন ইস্যুতে মীমাংসা এখনো হয়নি। আমরা বেশ কিছু ঐতিহাসিক দলিল নথিপত্র ঘেঁটে দেখেছি। বলা যায় বাংলাদেশের সাথে পাকিস্তানের অমীমাংসিত বিষয় আছে ৫টি। এগুলো হলো ১৯৭১-এর গণহত্যার দায় অভিযুক্ত পাকিস্তানের ক্ষমা প্রার্থনা, ১৯৫ পাকিস্তান সেনা যুদ্ধাপরাধীর বিচার, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া, ৭১ পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য হিস্সা ও মুক্তিযুদ্ধের সময়কার ক্ষয়ক্ষতি আদায়। এখন দেখি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি করা সেই ২টি ভিত্তি কি বলে। এর মধ্যে প্রথমটি হলো ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি। অনেকে এটাকে দিল্লির চুক্তিও বলে। চুক্তিটি আমরা খুঁজে পেয়েছি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রিসেন্টের ওয়েবসাইটে। জনাব ইসহাক দার এই চুক্তিকে ১৯৭১ সালের সমস্ত অমীমাংসিত বিষয়ের সমাধানের একটি ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু ঐতিহাসিক নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় তার এই দাবিটি অসম্পূর্ণ এবং চুক্তির মূল উদ্দেশ্যকে ভুলভাবে উপস্থাপন করে। ১৯৭৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল একটি মানবিক সংকট নিরসন। এই চুক্তির কোথাও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা বা যুদ্ধাপরাধের দায় স্বীকারের কোনো উল্লেখ ছিল না। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে পাকিস্তান যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসলেও ১৯৭৪ সালে প্রথম দেশটি বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করে। দর্শক, পাকিস্তান দুঃখ প্রকাশ করেছিল, ক্ষমা চায়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ক্ষমা চাওয়ার বিষয়ে আরো অসত্য তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন ২০০০ সালের শুরুর দিকে, আসলে এটি হবে ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসেছিলেন। দারের দাবি পারভেজ মোশাররফ সে সময় পুরো জাতির পক্ষে ক্ষমা চেয়েছিলেন।
কিন্তু পারভেজ মোশাররফ তার সফরের সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে শব্দ ব্যবহার করেছিলেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভিজিটর বুকে তিনি লিখেছিলেন, ইউর ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন পাকিস্তান শেয়ার দ্য পেইন অব দ্য ইভেন্ট অব 1971, যার অর্থ হলো 1971 সালের ঘটনার বেদনায় আপনাদের পাকিস্তানি ভাই ও বোনেরা আপনাদের সঙ্গে অংশীদার। পরে রাষ্ট্রীয় ভোজে তিনি বলেন, উই আর সরি ফর দিস ট্র্যাজেডি হুইচ হ্যাজ লেফট স্কার্স অন ইউর টু কান্ট্রিজ। অর্থাৎ এই বিয়োগান্তক ঘটনার জন্য আমরা দুঃখিত, যা আমাদের দুই দেশে ক্ষতচিহ্ন রেখে গেছে। দর্শক, কূটনৈতিক বিশ্লেষণে সরি বা দুঃখিত শব্দটি অ্যাপোলজি বা ক্ষমা শব্দের সমর্থক নয়। দুঃখ প্রকাশ একটি আবেগপূর্ণ অভিব্যক্তি হতে পারে যা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক দুঃখ প্রকাশ করে, কিন্তু এটি রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায় স্বীকার করে না। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি হলো একটি আনুষ্ঠানিক নিঃশর্ত ক্ষমা, যা পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংসতাকে স্পষ্টভাবে স্বীকৃতি দেয়। মোশাররফের মতো একজন সামরিক শাসকের পক্ষে এটি করা প্রায় অসম্ভব ছিল, কারণ এটি তার নিজস্ব বাহিনীর অপরাধ স্বীকারের শামিল হতো। তাই তার বক্তব্য ছিল একটি কৌশলগত ও সতর্কতাপূর্ণ পদক্ষেপ, যা সম্পর্ক উন্নয়নের জন্য একটি প্রতীকী অঙ্গভঙ্গি হিসেবে কাজ করে, কিন্তু পাকিস্তানকে আইনি বা নৈতিক দায়বদ্ধতা থেকে মুক্ত রাখে। মোশাররফের বক্তব্য যে আনুষ্ঠানিক ক্ষমা ছিল না, তার প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের নিজস্ব অবস্থানের মধ্যে। পাকিস্তানের 1971 সালের শ্বেতপত্র বা হোয়াইট পেপার 1971-এ 1971 সালের ঘটনাকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর দায় আওয়ামী লীগের উপর চাপানো হয়েছে। দেখা যাচ্ছে ইসাকদারের দাবিটি মোশাররফের প্রকৃত বক্তব্যের ভুল ব্যাখ্যা। মোশাররফের বক্তব্য ছিল এক ধরনের সহানুভূতি প্রকাশ, যা পাকিস্তানের গভীর মনস্তাত্ত্বিক ও সামরিক বাধাগুলোর প্রতিফলন। এটি কোনোভাবেই একটি আনুষ্ঠানিক ক্ষমা বা অমীমাংসিত বিষয়গুলোর চূড়ান্ত সমাধান ছিল না। 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তির মূল লক্ষ্য ছিল ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই তিন দেশ থেকে আটকে পড়া ও যুদ্ধবন্দীদের মানবিক প্রত্যাবাসন। এর শর্তানুসারে ভারত ও বাংলাদেশে আটক পাকিস্তানি যুদ্ধবন্দী ও সামরিক নাগরিকদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়। একই সময় পাকিস্তানে আটকে পড়া প্রায় 1,26,943 জন বাঙালিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। অথচ চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান বাংলাদেশে আটকে পড়া তার বেসামরিক নাগরিকদের পুরোপুরি ফিরিয়ে নেয়নি। 1974 সালের চুক্তির অধীনে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং 1993 সাল পর্যন্ত প্রায় 1,26,943 জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরে যায়, কিন্তু এরপর প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর মূল কারণ ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চাপ। বর্তমানে বাংলাদেশে প্রায় 3.25 লাখ আটকে পড়া পাকিস্তানি 14টি জেলার 79টি ক্যাম্পে বসবাস করছে। 1974 সালের চুক্তিটির সবচেয়ে স্পর্শকাতর দিক ছিল 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের ভাগ্য নির্ধারণ, যাদের বিচার করার কথা ছিল বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নজিরবিহীন মানবিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বিচার না করে পাকিস্তানে ফেরত পাঠানোর অনুমতি দেন, যাতে উপমহাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়। কিন্তু কথা ছিল পাক সরকার এই যুদ্ধাপরাধীদের বিচার করবে। যে দেশটি যুদ্ধাপরাধের কথা স্বীকারই করে না, তারা যে এদের বিচার করবে না সেটি সহজেই অনুমেয়। পাকিস্তানের সাথে ঝুলে থাকা 4 ও 5 নম্বর ইস্যু হলো বাংলাদেশের ন্যায্য হিস্সা সংক্রান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের $4.32 বিলিয়ন সম্পদ বন্টনের বিষয়টির এতদিনেও শুরু হয়নি। উত্তরসূরি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেই সম্পদের আইনি অংশীদার। 1971 সালের আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশ ওই সম্পদের 56%, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবদান বিবেচনায় 54% এবং সমতার নীতি অনুসরণ করলে 50% দাবিদার বাংলাদেশ। এছাড়া 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর পূর্ব পাকিস্তানের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য আসে $200 মিলিয়ন। এই বিদেশি মুদ্রাগুলো তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকার শাখায় রক্ষিত ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালে আত্মসাতের উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রাগুলো স্টেট ব্যাংক অব পাকিস্তানের লাহোর শাখায় স্থানান্তর করা হয়। অর্থাৎ 71-এর আগে পাকিস্তানের কাছে বাংলাদেশের প্রাপ্য প্রায় 33,700 কোটি টাকা। অন্যদিকে পাকিস্তানের চাপিয়ে দেওয়া যুদ্ধে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় জাতিসংঘের হিসেবে 1,249 কোটি টাকা বা $12 লাখ। সব মিলে পাকিস্তানের কাছে বাংলাদেশের মোট পাওনা $94 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 34,949 কোটি টাকা।
দর্শক, পাকিস্তানে বিপুল পরিমাণ বাংলাদেশি পাওনা ফেরত দেওয়ার নাম মুখে আনা তো দূরের কথা, উল্টো 2016 সালে বিপরীত দাবি করে বসেছিল। 2016 সালে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুসারে পাকিস্তান সরকার বাংলাদেশের কাছে প্রায় 700 কোটি টাকা পাওনা আছে বলে দাবি করেছিল। এই দাবিটি 1971 সালের আগে পূর্ব পাকিস্তানের কাছে থাকা বিভিন্ন সরকারি ঋণ ও অগ্রিমের হিসেবের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই 5টি ইস্যু বেশ কয়েকবার পাকিস্তানের কাছে তোলা হয়েছিল। আওয়ামী লীগ আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল বেশ শীতল। গত 5ই আগস্টের পর থেকে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কে নতুন জোয়ার এসেছে। অধ্যাপক ইউনূস পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে 2বার বৈঠক করেছিলেন। গত বছরের 19শে ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত G8 সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূস ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলোর মীমাংসা করার আহ্বান জানান। অথচ অধ্যাপক ইউনূস সরকারের আমন্ত্রণে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শোনালেন পুরো উল্টো কথা। শুধু তাই নয়, তিনি বাংলাদেশিদের হৃদয়ে সাফ করতে বলেছেন, যেটি রীতিমতো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অবশ্য 24শে আগস্টের বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, তিনি ইসহাক দারের দাবির সঙ্গে অবশ্যই একমত নন। কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকেই জনাব তৌহিদ হোসেন বলেছেন, 1971 সালের অমীমাংসিত বিষয়গুলো শুরু হয়নি, এমনকি এগুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুপক্ষ সম্মত হয়েছে। দর্শক, যদি ইস্যুগুলো মীমাংসিতই হতো তাহলে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ের একটি অভিজ্ঞতার কারণে এই আলোচনা আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। চলতি বছরের 17 এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়। সেই বৈঠকে তখনকার বাংলাদেশি পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। এমন কথা বলার কিছুদিন পরই চাকরি হারিয়েছিলেন জসিমউদ্দিন। এবার বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আশঙ্কা থেকে যায় তৌহিদ হোসেনকেও জসিমউদ্দিনের পরিণতি বরণ করতে হয় কিনা, কারণ সরকার সমর্থক দুটি রাজনৈতিক দল এই ক্ষমা চাওয়ার ইস্যু নিয়ে বেশ কৌশলী। কিংস পার্টি এনসিপি তো মুক্তিযুদ্ধ শব্দটি মুখে আনতে চায় না। তাদের ভাষায় ইস্যু হলো 71 নিয়ে জেল করা, আর জামাত ইসলামের কাছে এটি দুই দেশের সরকারের বিষয়। তবে 24শে আগস্ট কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ পাক মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে ঢাকায় বেশ বড় বড় মিছিল করার খবর পাওয়া গেছে। 2 দিন আগে সরকার প্রেস উইং থেকে শেখ হাসিনা বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরই মধ্যে গত 1 বছরে আওয়ামী লীগের এমন একটি বড় মিছিল সরকার অন্দরমহলকে ভাবিয়ে তুলেছে। দর্শক, শুরু করেছিলাম একটি ইংরেজি প্রবাদ দিয়ে, শেষ করি একটি জার্মান প্রবাদ দিয়ে। জার্মানিরা বলেন, আইনে ফাউলে এনশুল্ডিগিং ইস্ট ভি আইন ফাউলা ফিশ। প্রবাদটির অর্থ হলো, একটা পচা অজুহাত একটা পচা মাছের মতো। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আন্তরিকতা ছাড়া শুধু অজুহাত দেখায় তখন তা পচা মাছের মতোই অপ্রীতিকর এবং দুর্গন্ধযুক্ত হয়। এই ধরনের অজুহাত পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। পাকিস্তান সম্পর্কের ঈদ মৌসুম করতে চায় বাংলাদেশের সাথে, সেই সম্পর্ক দিয়ে ভেঙে পড়া পাকিস্তানি অর্থনীতির উপকার করতে চায়, কিন্তু অতীতের দোষ স্বীকার না করে, কালিমা মোচন না করে উল্টো বাঙালিকে সবক দিয়ে সম্পর্কের উন্নতি কি করা সম্ভব? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।